অনুপযুক্ত। তো আসলে কাবা কিন্তু শুধু মক্কার মাঝখানে না, বরং সারা বিশ্বের, সারা পৃথিবীর মাঝখানে হচ্ছে কাবা। তো তার এই বক্তব্য তখন বাদশাহ ফয়সালের গোচরীভূত হয় এবং তিনি অত্যন্ত মন খারাপ করেন, এবং তিনি, যদিও তার দৃঢ় বিশ্বাস ছিল জমজমের কূপের ব্যাপারে, তবুও তিনি সৌদি আরবের কৃষি ও পানি সম্পদ মন্ত্রণালয়কে এটা পরীক্ষা করার জন্য আদেশ করলেন, পানিটা পরীক্ষা করানোর জন্য বাইরে ইউরোপের যে ল্যাবরেটরি গুলো আছে সেখানে যাতে পরীক্ষা করা হয়। তো তখন কৃষি ও পানি সম্পদ মন্ত্রণালয় জেদ্দা বিদ্যুৎ ও পানি লবণ মুক্তকরণ সংস্থাকে এই দায়িত্ব অর্পণ করলো। সেখানকার যিনি দায়িত্বশীল উনি বলছেন যে আমি কেমিক্যাল একজন ইঞ্জিনিয়ার, আমাকে মূলত এই দায়িত্ব দেওয়া হলো। তো তারপর জমজমের কূপের পানি সম্পর্কে আমার তেমন কোনো অভিজ্ঞতা আগে ছিল না। মুসলিমদের দৃঢ় বিশ্বাস আছে পানির প্রতি, যেটা বরকতময় এবং এটা মাধ্যমে তাদের খাদ্যের চাহিদা পূরণ হয়, তাদের অসুখ ভালো হয়, এগুলো আমি জানতাম, কিন্তু বিশেষ কোনো অভিজ্ঞতা ছিল না। পরে আমি কূপটির নিকট উপস্থিত হলাম এবং আমি দেখলাম যে কূপটা খুব বেশি গোলাকার নয়, 18 ফুট দীর্ঘ এবং 14 ফুট চওড়া আয়তন ক্ষেত্রের মতো, এবং প্রতিদিন সেখান থেকে কোটি কোটি গ্যালন পানি হাজিরা সেখানে মানুষ পান করছে এবং হাজিরা নিয়ে যাচ্ছে। এবং আমরা জানি কিন্তু যে মক্কায় শুধুমাত্র মসজিদে হারামে যে পানি দেওয়া হয় জমজমে সেটা কিন্তু না, বরং মদিনাতে কিন্তু সরবরাহ করা হয়, সেটা আমরা দেখেছি পর্যাপ্ত পরিমাণে। এমনকি মসজিদে নববীতে পানি পান করার পরও বাইরে মানুষদেরকে দেওয়া হয়, বড় বড় গ্যালন ভর্তি করে আমরাও নিয়ে আসতাম। তাহলে কত জমজমের পানি প্রতিদিন নেওয়া হচ্ছে, অথচ কূপটা কতটুকু কূপ। তো উনি বলছেন যে আমি অন্য দিকগুলো দেখতে চাইলাম, তো একজন লোককে পাক পবিত্র করে সে জমজমের কূপের মধ্যে তাকে নামতে বললাম। তো ওই লোকের শারীরিক উচ্চতা ছিল 5 ফুট 8 ইঞ্চি। তো উনি দাঁড়ালেন জমজম কূপের মাঝখানে, কূপের পানির উচ্চতা তার কাঁধ পর্যন্ত হলো, কূপের পানির উচ্চতা তার কাঁধ পর্যন্ত ওই লোকের। তাহলে কতটুকু গভীর আমরা কিছুটা অনুমান করতে পারছি। তো উনাকে যেটা উনি খুঁজে বের করতে বললেন যে পানিটা কোন জায়গা থেকে বের হচ্ছে সেটা আপনি খেয়াল করুন, মানে বিশেষ কোনো গর্ত থেকে বা পাইপ থেকে কোথা থেকে পানিটা আসছে। মানে কারণ অভিযোগ তো আসছে কি যে মক্কার ময়লা পানিগুলো সব জমা হয় সেখানে, যে বলছে কোথা থেকে পানিটা আসছে আপনি একটু দেখুন। তো উনি কোনোভাবেই নির্ণয় করতে পারলেন না যে কূপের কোন জায়গা দিয়ে পানিটা আসে। বহু চেষ্টা করা হলো, তারপর ওনারা সিদ্ধান্ত নিলেন যে পানিকে শুকিয়ে দেওয়া হবে, তারপর তাহলে আমরা বুঝতে পারবো। তো পানি উত্তোলন করা হতো, সেখানে বড় বড় পাম্প ছিল, কিন্তু সেই পাম্পগুলোতে যে পানি উঠতেছে কিন্তু পানি কি কমতেছে, তখন আরো শক্তিশালী পাম্প নিয়ে আসা হলো, যে কোনো ভাবে যদি একবার শুকানো যায় তাহলে কিন্তু আমরা বুঝতে পারবো পানিটা কোথা থেকে আসছে। কিন্তু সে যত শক্তিশালী নিয়ে আসা হলো, পানির স্তর ওই জায়গাতেই থাকলো, সেটা কমাতে ওনারা পারলেন না। পরে যাই হোক, সেখানে তারা আবার চেষ্টা করতে লাগলেন, একাধিক ব্যক্তিকে তারা নামালেন, ওনারা বারবার চেষ্টা করছিলেন কোথা থেকে আসছে। শেষে তারা বললেন যে তাদের পায়ের নিচের ক্ষুদ্র বালুকণা নৃত্য করতেছে, এবং সবাই বললেন এটা, পরে টের পেলেন। তার মানে নির্দিষ্ট কোনো ছিদ্র থেকে পানি আসে না, নির্দিষ্ট কোনো ছিদ্র থাকে না, পুরোটা থেকে আসতেছে, এবং পানির স্তর সব জায়গাতে, পানির গতি নিচ থেকে উঠার যে গতিটা সেটা সব জায়গাতেই সমান, সব জায়গাতে সমান, প্রতিটা বালুর কণা নৃত্য করতেছে। তার মানে বুঝতে পারছেন কিভাবে করতেছে, সুবহানাল্লাহ। এরপর ইউরোপের বিভিন্ন ল্যাবরেটরিতে উনি বলছেন যে আমি পাঠানোর ব্যবস্থা করলাম, আমরা পরীক্ষা করলাম, আমাদের রিপোর্ট এবং ইউরোপের ল্যাবরেটরিগুলোর রিপোর্ট সবগুলো একই, অর্থাৎ এই জমজমের পানি খাওয়ার। এবং তারা আরো কিছু বলেছিলেন, যাই হোক। কিন্তু উনি বলছেন আরেকটা ঘটনা, যে আমাদের মধ্যে একজন উচ্চপদস্থ কর্মকর্তা ছিল, উনি আমাকে বললেন যে, খেয়াল করুন, বলছেন যে অভ্যন্তরীণ ভাবে জমজম কূপের সাথে লোহিত সাগরের সংযোগ রয়েছে, লোহিত সাগরের পানি চুইয়ে চুইয়ে জমজম কূপে আসে, আর সাগরের পানি তো শেষ হবে না। তার মানে জেদ্দার ওই সাগরের কথা আপনারা বলতে যাচ্ছেন, জেদ্দার সাগর যেটা মক্কা থেকে কত কিলোমিটার দূরে, 75 কিলোমিটার দূরে, বোঝাতে চাচ্ছেন যে ওই সাগরের পানি চুইয়ে চুইয়ে এসে জমজমে পড়ে। এটা একজন ওনার বলছে, আমাদের একজন কর্মকর্তা এটা বললেন। তো উনি বলছেন যে আমি তখন জিজ্ঞেস করলাম যে মক্কার আশপাশের কূপগুলোর কি খবর। তো ওই সময় সবগুলো কূপ শুকিয়েছিল, একটা কূপও পানি ছিল না। তো উনি বললেন যে তাহলে জেদ্দার সাগরের পানি কি শুধু এই জমজমের কূপে এসে পড়ে, অন্যান্য কূপগুলো শুকনো কেন? যাই হোক, আমরা তো মুসলিম হিসেবে দৃঢ়ভাবে এটা বিশ্বাস করি, তারপরও প্রমাণিত হলো বিভিন্ন ল্যাবরেটরি থেকে যে জমজমের পানির মানে এটা যে বাস্তবতা, এবং এই পানি যে খাওয়ার উপযুক্ত। এবং শুধু তাই নয়,
এবং ওনারা বলছেন যে ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম সল্টের পরিমাণ অন্যান্য কূপের থেকে অনেক বেশি। এই কারণে এই পানি খেয়ে আমাদের ক্লান্তি খুব সহজেই দূর হয়ে যায়। এবং সেখানে আছে অধিকতর ফ্লোরাইড। ফ্লোরাইডের কারণে এই পানি দীর্ঘদিন থাকলেও সেখানে শ্যাওলা ধরে না বা পানিতে পোকা জন্মে না। নিশ্চয়ই আপনাদের মধ্যে কেউ হয়তো বা পরীক্ষা করেছেন এর আগে, জমজমের পানি যদি অনেক বছর ধরে থাকে বোতলে, হয়তো আপনাদের বাড়িতে যদি থেকে থাকে, আমি এই কথাটাই আবার একটা কথা যোগ করি, পিওর হতে হবে কিন্তু। মানে হয়তো আপনার কোনো প্রতিবেশী বা কোনো আত্মীয় আপনাকে জমজমের পানি উপহার দিল, আর আপনি পরীক্ষা করার জন্য বোতলে রেখে দিলেন 4-5 বছর, পরে হয়তো শ্যাওলা ধরলো বা পোকা ধরলো, তখন বলবেন যে জমজমের পানির সমস্যা আছে। তার মানে যদি এটা ধরে তাহলে মনে করবেন আপনাকে ফাঁকি দিয়েছেন যিনি দিয়েছেন। জমজমের পানিতে পোকা ধরবে না, তাহলে যিনি দিয়েছেন উনি হয়তো আপনাকে পিওর জমজমের পানি দেননি। কারণ অনেকে এই কাজটা করেন, আল্লাহ হিদায়াত দান করুন। আপনাদের প্রতি অনুরোধ থাকবে যে যদি জমজমের পানির সাথে পানি মিশিয়ে অন্য ভাইদেরকে আপনারা হাদিয়া দেন বা গিফট দেন, তাহলে বলে দিবেন এটা যে ভাই জমজমের পানি আমি নিয়ে এসেছি, অল্প তো এত তো দেওয়া যাবে না, ওই জন্য পানি মিশিয়েছি, সেখানে মিশানোর পর আপনাদেরকে দিচ্ছি, এটা বলে দিবেন যদি দেন। আর যদি আপনি কিছু না বলে দেন, এটা স্পষ্ট ধোঁকা হলো। আপনি অল্প করে দিবেন বা দিবেন না যদি আপনার না থাকে, কিন্তু মিথ্যা কথা বলার দরকার কি পানি মেশানোর। যাই হোক,